নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। শিলচর শ্রী শ্রী শ্যামানন্দ বাবা আশ্রমের পরম পূজনীয় কর্তা বাবার দেহত্যাগ। হাজার হাজার ভক্তের উপস্থিতিতে শ্রী শ্রী শ্যামানন্দ বাবার পাশেই সমাধিস্থ কর্তা বাবা। গৌরবময় ইতিহাস, সাধারণ মানুষের ইচ্ছা ও কবিগুরুর স্বপ্নকে সম্মান জানিয়ে করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি জেলা হিসেবে নামকরণের অনুমতি। বিড়ি ব্যবসায়ী রাহুল শেখ হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পিতার। নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে জিরিঘাটে কমান্ডো ব্যাটালিয়ন মোতায়েন। পরিদর্শন পুলিশ সুপার নোমাল মাহাতোর। এইবারে বিস্তারিত খবর। শিলচর শ্রী শ্রী শ্যামানন্দ বাবার আশ্রমে পরম পূজনীয় কর্তা বাবার দেহত্যাগ। হাজার হাজার ভক্তের উপস্থিতিতে শ্রী শ্রী শ্যামানন্দ বাবার পাশেই সমাধিস্থ কর্তা বাবা। বরাকের ঐতিহ্যবাহী শ্রী শ্রী শ্যামানন্দ আশ্রমের কর্তা বাবা আর নেই। সোমবার শেষ রাতে না ফেরার দেশে পাড়ি দিলেন বাবা। এই শোক সংবাদ পাওয়া মাত্রই ভোরবেলা থেকে আশ্রম প্রাঙ্গণ হাজার হাজার ভক্তের সমাগমে শ্যামানন্দ বাবার মন্দির প্রাঙ্গণে তার নশ্বর দেহটিকে সন্ন্যাসী ধারার মতে সমাধিস্থ করা হয়। এদিন উপস্থিত হয়ে কর্তা বাবার দেহটিকে সমাধিস্থ করার সময় শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক গণদেশানন্দজি মহারাজ উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের জানান, শিলচর শ্যামানন্দ বাবা বা সন্ন্যাসী বাবার আশ্রম এই অঞ্চলের প্রসিদ্ধ মঠ ও মন্দির সহ আশ্রমগুলোর মধ্যে অন্যতম প্রসিদ্ধ আশ্রম হিসেবে খ্যাতি রয়েছে। শ্রী শ্রী শ্যামানন্দ বাবার দেহ রাখার পরবর্তী সময়ে এই কর্তা বাবা ওনাকে কেউ কেউ মৌন বাবা হিসেবে ডেকে থাকেন। তিনি বয়স 20 বছর থাকাকালীন এই আশ্রমে এসেছিলেন ও এই আশ্রমের সম্পূর্ণ দায়িত্ব তাঁর কাঁধে ছিল। কিন্তু তিনি যেদিন থেকে আশ্রম জীবনে প্রবেশ করেন সেদিন থেকেই তিনি আশ্রমের পেছনে থাকা একটি নির্দিষ্ট অন্ধকার ঘরে সুদীর্ঘ 80 বছর মৌনব্রত অবস্থায় ছিলেন এবং কারোর সঙ্গে দেখা করতেন না। আজীবন ঈশ্বর সাধনায় মগ্ন ছিলেন। শ্রী শ্রী শ্যামানন্দ আশ্রমের শতায়ু বাবার প্রয়াণ, শতাধিক ভক্তের উপস্থিতিতে সমাধিস্থ এই অঞ্চলের একজন সিদ্ধ মহাপুরুষ হিসেবে পরিচিত। ভক্তদের যে কোনো পারিবারিক ও সাংসারিক সমস্যার নিরসনে মন্দিরে গিয়ে তার উদ্দেশ্যে বলতেন ও পরবর্তী সময়ে সমস্যার সমাধানও পেতেন। অত্যাধিক চেতনা স্বরূপ সন্ন্যাসী ছিলেন কর্তা বাবা। তাঁর দেহ রাখার সময় বয়স হয়েছিল আনুমানিক 100 বছর। রেখে গেছেন মন্ত্র দীক্ষা ছাড়াই কয়েক হাজার লক্ষ ভক্ত। আগামী দিনেও এই আশ্রম একই ধারায় চলে যাবে বলে জানান তিনি। আশ্রমের এক সূত্রে জানা যায়, শ্রী শ্রী শ্যামানন্দ আশ্রমের শতায়ু কর্তা বাবা বা মৌন বাবার নাম ছিল জিতেন্দ্র ব্রহ্মচারী। বিটিএনের এক সাক্ষাৎকারে ডাক্তার সত্যরঞ্জন ভট্টাচার্য, যিনি কিনা কর্তা বাবার চিকিৎসা করতেন, তিনি আমাদের বিটিএনের সাংবাদিক আশিস দাসকে জানান, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের এই আশ্রমের কর্তা বাবা কালকে রাত্রে 2টার সময় দেহত্যা করেছেন। সেটা আমাদের সবারই পক্ষে অত্যন্ত দুঃখজনক। উনি আমাদের সবের পথ নির্দেশক ছিলেন। আমরা আজকে থেকে মনে হচ্ছে যে আমরা পিতৃহারা হই। আমি দেখেছি ওনাকে 2 দিন আগে সকালে ওনার একটু শ্বাসকষ্ট ছিল। আমি দেখলাম ব্লাড প্রেশার, অক্সিজেন লেভেল সব কিছু ভালো, খালি একটু বুকের মধ্যে স্পাজম ছিল। আমি ওষুধ দিয়ে গেলাম। কালকে আবার দুপুরবেলা 1:30টার সময় একজন গাইলিয়ে গেল আমার বাড়িতে। আমি আসলাম 1:30টার সময়, এসেছিলাম। তার অনেকটা ভালো, উনি খেতে পারেন না, করেন না, এমনিও বলে দিন যে খান না বেশি। তখন আমরা কীভাবে খাওয়া লাগবে একটা প্ল্যান করে দিলাম। 2-1টা ওষুধ দিলাম। যেহেতু বাইরে চলে গেলাম, সন্ধ্যার সময় ফোন করলাম
উনি ভালো আছেন। আমাদের এখানে তো একজন কম্পাউন্ডার থাকে শিবু, ও দেখাশোনা করে, ওগুলো প্রেশার টেশার সব ঠিক আছে। আমার ঠিক আছে। কালকে রাত্রে আবার ফোন পেলাম 2টার সময়, শিবু যে আমি আসছি, আপনারা এখনই আসা লাগবে। ওই 2টার সময় আমি আসলাম, 2টার সময় 2:15 পৌঁছলাম। 2টা পর্যন্ত একদম ভালো ছিল। হঠাৎ উনি কথাবার্তা বন্ধ করেছিলেন। ওই আমাকে কল দিল, এসে দেখলাম আর নাই, চোখ টোক পিপুল ডাইলেটেড, পালস নাই, হার্ট বিট নাই, কিছু নাই। কাজে উনি দেহত্যাগ করেছেন রাত্র 2টার সময়। কালকে তো একটি 2টা মানে 19 নভেম্বর। কাজেই এটা আমাদের যতজন এই ভক্ত সবার পক্ষে হৃদয় বিতরণ। আমাদের মিশনের মহারাজও এসেছিলেন, দেখে গেলেন। শিলচর তো সবাই এসেছে, এখন তো শত শত লোক, হাজার হাজার লোক এখন আছে। সবার মনে একই প্রশ্ন, কীভাবে উনি গেলেন, একদম সব জ্ঞানে চলে গেলেন আমার চোখের সামনে, এবং সবাই এই অনুপস্থিতি অনুভব করছেন। এটাই কথা। ওনার এমনি তো তোমার সামান্য ব্লাড প্রেশার ছিল, সামান্য সুগার লেভেল সামান্য ছিল, সামান্য একটু ওষুধ খেতেন, আর প্রস্টেট একটা ট্রাবল আমাদের ডাক্তার বিশ্বাসে ট্রিটমেন্ট করতো। আর তো কোনো ওষুধ ছিল না, মোটামুটি সবই ছিল। আর তার হলো মেইন ওষুধ ছিল অস্টিওআর্থ্রাইটিস, হাঁটতে পারতেন না। ওইটাও কিছুদিন আগে ডাক্তার কাছে তো ইঞ্জেকশন দিয়ে এটা ট্রিটমেন্টের ইঞ্জেকশন দেওয়ার পরে একটু পেইন কম ছিল, মোটামুটি ভালোই ছিলেন। কিন্তু সব জ্ঞানে এখন আমাদের চলে গেছে। আপনার বয়স কত হবে ডাক্তারবাবু? বয়সটা এই অগ্রাণ মাসে 18 তারিখ 100 বছর হতো। 100 বছরই ধরা যায়। 100 বছর চলছিল, 100 বছর সম্পূর্ণ হয়নি। মানে অগ্রাণে 18 তারিখ আসলে উনি মানে 100 বছরের করতেন, 100 বছর কমপ্লিট হইত। ওনার সম্বন্ধে আপনি কিছু জানেন না, একটু বলুন। তো ওনার এখন আমরা এখন প্রশ্নই চলতেছে, ওনাকে সমাধি দেওয়া হবে। ওনার সামান্য যে রুমে থাকতেন ওই রুমেই দেখা হবে, সমাধি করা হবে। আজকে ব্রাহ্ম মুহূর্তে বাবা শরীর ত্যাগ করেছেন। আমি সকালে একবার এসেছিলাম ভোরবেলাতে, এখন তো বাবার সমাধি হচ্ছে, তাই এখন বাবার স্মরণে একটু ফুল দিয়ে প্রণাম করে গেলাম। বাবা আমাকে খুব ভালোবাসতেন, কতবার প্রসাদ পাঠিয়েছেন, কতবার এসেছি, অন্যের মাধ্যমে কত উপদেশ পেয়েছি। তাই আজকে বাবার এই সমাধির দিনে কষ্ট হচ্ছে, কিন্তু এটা তো সমাজের নিয়ম, জগতের নিয়ম, যা আসা তো আছেই। বাবা উচ্চধরের সাধক, তিনি ভগবানের কাছেই যাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার চরণে প্রার্থনা, তিনি যেন আমাদেরকে আশীর্বাদ করেন, আমরা যেন তারই মতো ঠিক ঠিক সাধন পথে এগিয়ে যেতে পারি, আর ভক্তদের সবার মঙ্গল হোক। আচ্ছা, কত 20 বছর বয়সে একজন যুবক ছেলে তন্ত্রের দীক্ষা নিয়ে নিজেকে একবারে এই সমাজ থেকে সরিয়ে নেওয়া, 80 বছর ধরে সবার সমাজের বাইরে থাকা, কেউ তাকে দেখতে পাচ্ছেন না, সুন্দর সাধন ভজন করে চলেছেন। সাধারণভাবে অনেকেই তাবিজ, কবজ ইত্যাদি ইত্যাদি বিক্রির দিকে চলে যান, কিন্তু তিনি সাধনা নিয়ে সারা জীবন এমনভাবে কাটিয়ে গেছেন, এটা অনুকরণযোগ্য। সাধারণ মানুষের কর্ম নয়, উনি তো সাক্ষাৎ ভগবানের সন্তান, সেই জন্যেই এটা তার পক্ষে সম্ভব হয়েছে। 80 বছর ধরে এই লোকচক্ষুর অন্তরালের থেকে সাধন ভজন করে এই সমাজের জন্য কল্যাণ করা কিন্তু সাধারণ মানুষের কর্ম নয়। তার চরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিয়ে আমরা তো বলতে গেলে মানে পিতৃহারা, মানে অভিভাবক। রাজ্য মন্ত্রিসভার একাধিক সিদ্ধান্ত, গৌরবময় ইতিহাস, সাধারণ মানুষের ইচ্ছা ও কবিগুরুর স্বপ্নকে সম্মান জানিয়ে করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি জেলা হিসেবে নামকরণের অনুমতি।
ভারতের গৌরবময় ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও সাধারণ জনগণের ইচ্ছা ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নকে সম্মান প্রদর্শন করে রাজ্য মন্ত্রিসভা আজ মঙ্গলবার করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি জেলা হিসেবে নামকরণ করার অনুমতি দিয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সঙ্গে আলোচনা করতে গিয়ে নিজেই এই কথাগুলো জানান। তিনি আরও বলেন, এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, মন্ত্রিসভা রাজ্যের ভূস্থানিক তথ্যের জন্য ডেটা শেয়ারিং, ডেটার মানদণ্ড এবং নীতি কাঠামোর জন্য প্রধানমন্ত্রী গতিচালিত প্রোগ্রামের অধীনে আসাম রাজ্য মহাকাশ অ্যাপ্লিকেশন কেন্দ্রের অন্তর্ভুক্তির অনুমোদনও দিয়েছে। এছাড়াও পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা 30 ডিসেম্বরের পূর্বে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে আসাম মন্ত্রিসভা। আর 30 ডিসেম্বরের পূর্বে যদি ভোটার তালিকা প্রকাশ সম্ভব হয় তাহলে 10 ফেব্রুয়ারির পূর্বে নির্বাচন সম্পন্ন করা যাবে বলে জানান মুখ্যমন্ত্রী। এনেকে আমাৰ বহুবিলাক বহু অঞ্চলত নাম বদলোৱা হৈছিল। আজি সেই শৃংখলাকে আগুৱাই লৈ গৈ ষ্টেট কেবিনেটে আজি আমাৰ কেবিনেটৰ বৈঠকত কৰিমগঞ্জ জিলাৰ নাম আমি শ্ৰীভূমি জিলালৈ শ্ৰীভূমি জিলা বুলি নতুনকৈ নামাঙ্কন কৰিছো। কেবিনেটত আজি আমাৰ পঞ্চায়ত নিৰ্বাচন লৈ খুব বিতংকৈ আলোচনা হয় আৰু পঞ্চায়ত নিৰ্বাচনৰ ভোটাৰ তালিকা 30 ডিচেম্বৰৰ আগতে প্ৰকাশ কৰাৰ বাবে কেবিনেটত সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হয়। আৰু 30 ডিচেম্বৰত যদি ভোটাৰ তালিকা প্ৰকাশ পায় তেনেহলে আমি 10 ফেব্ৰুৱাৰীৰ আগতে নিৰ্বাচন সমাপ্ত কৰিব পাৰিম। তৃতীয় এটা সিদ্ধান্ত আপোনালোকে জানে যে আজিৰ পৰা প্ৰায় 5 বছৰ আগতে আমাৰ অসমত আমি প্ৰথম ইনভেষ্টমেণ্ট সামিট আমি কৰিছিলো আৰু তাৰ পিছত যোৱা 5 বছৰত আমি ইনভেষ্টমেণ্ট সামিট কৰা নাই। আমি অহা 24 ফেব্ৰুৱাৰী তাৰিখে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ উপস্থিতিত আসাম ইনভেষ্টমেণ্ট এণ্ড ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ সামিট, অৰ্থাৎ ইয়াত ইনভেষ্টমেণ্টৰ ওপৰতো গুৰুত্ব দিয়া হ'ব আৰু নতুন ইনফ্রাস্ট্রাকচার বনোৱাৰ ওপৰতো গুরুত্ব দিয়া হ'ব। শ্রীভূমি জেলা হিসাবে নতুন নামকরণের মন্ত্রিসভার সিদ্ধান্তকে সাধুবাদ করিমগঞ্জবাসীর। আতশবাজি, আবির খেলায় আনন্দ উচ্ছ্বাসে বহিঃপ্রকাশ করিমগঞ্জে। দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন নিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠল সীমান্ত জেলা করিমগঞ্জ। আজ মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি জেলা হিসেবে নামকরণ করার অনুমতি দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আর রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের খবর করিমগঞ্জ জেলায় চাউর হতেই আনন্দে মেতে ওঠেন জেলার সর্বস্তরের জনগণ। আতশবাজি থেকে শুরু করে একে অপরের সঙ্গে রঙের উৎসবে মেতে ওঠেন করিমগঞ্জবাসী। মূলত শ্রীভূমি জেলা নামকরণের আনন্দে বহিঃপ্রকাশ ছিল এদিন করিমগঞ্জ শহরের চিত্র। প্রত্যেকেই সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে স্লোগান দিতে দেখা যায়। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, নরেন্দ্র মোদী, শ্রীভূমি জেলা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি জেলা হিসাবে আজকে মাননীয় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে ঘোষণা করেছেন সেটা করিমগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। বিশেষ করে সংঘ পরিবারের দীর্ঘদিনের সেটা দাবি ছিল যে করিমগঞ্জের জেলার নাম বদল করে সেটাকে শ্রীভূমি জেলা করতে হবে। বিগত স্বাধীনতার প্রায় 60 বছর থেকে 60 বছর যে দল ভারতবর্ষকে শাসনের নামে শোষণ করেছে তারা ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতিকে একবারে দুলন্বিত করে শেষ করেছে। আজকের দিনে ভারতীয় জনতা পার্টি সরকার
আমাদের বিশেষ করে আমি যদি বলি আমার করিমগঞ্জ জেলার নাম আজকে পরিবর্তন করে শ্রীভূমি জেলা যেটা করেছেন মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি করিমগঞ্জের ঐতিহ্য, করিমগঞ্জের সংস্কৃতি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এবং বর্তমান প্রজন্মের কাছে যাতে আমাদের ভবিষ্যৎ আমাদের সংস্কৃতি ঐতিহ্য যাতে সুরক্ষিত থাকে সেই কথা চিন্তা করে তিনি সেই পদক্ষেপ নিয়েছেন। আমার যেটা মনে হচ্ছে এবং সেটা সংঘ পরিবারের যে দাবি ছিল সেটা সেই দিকে লক্ষ্য করে সেই দাবি ছিল। আজকে যারা সেই সময় যারা দাবি রেখেছিলেন সংঘ পরিবারের পক্ষ থেকে হয়তো আজকে অনেকেই আজকে কানে নেই, হয়তো নেই ওনারা কয়েকজন, কিন্তু ওনারা যে দাবি রেখে গিয়েছিলেন তার সম্মান জানিয়েছেন আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। তার জন্য আমি করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি জেলার পক্ষ থেকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই রূপেই আজকে করিমগঞ্জেও আতশবাজি হচ্ছে। তার কারণ হলো করিমগঞ্জ জেলার নামটা আমাদের যে সংস্কৃতির সঙ্গে যেটা মিল, শ্রীভূমি মার ভূমি যেটা শ্রীভূমি, সেটাতে আজকে রিনেম হয়েছে। সেটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই। ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকেও অশেষ ধন্যবাদ জানাই যে হয়তো এটা সম্ভব হতো না যদি তাদেরও অ্যাপ্রুভেল থাকতো না। তার জন্য বিজেপি সরকারকে ধন্যবাদ জানাই। যুববিড়ি ব্যবসায়ী রাহুল শেখ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পিতার। বিড়ি ব্যবসায়ী রাহুল শেখ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপর 3 অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন পিতা আব্দুল হালিম। মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে পিতা আব্দুল হালিম জানান, পুত্র রাহুল শেখের হত্যাকাণ্ডে অভিযুক্ত তাসির শেখ, আবু শেখ ও জহর শেখ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাড়িতে দিব্য ঘোরাফেরা করছেন, কিন্তু তাদের তদন্তের আওতায় এনে গ্রেফতার করছে না পুলিশ। এই 3 অভিযুক্ত রাহুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। অভিযুক্তদের ফাঁসির দাবি জানান তিনি। এদিন সাংবাদিক বৈঠকে ইন্ডিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশনের আসাম রাজ্য কমিটির মুখ্য সচিব এনামুল হক লস্কর, ঘনিয়ালার আলী আয়কত লস্কর, আমির শেখ, সাবিল আহমেদ, সাত্তার শেখকে পাশে বসিয়ে তিনি জানান, ব্যবসায়িক প্রতিহিংসায় পরিকল্পিতভাবে পুত্র রাহুলকে খুন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বিধায়ক কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব ও পুলিশ সুপার নোমাল মাহাত্তার কাছে বিনম্র আবেদন জানান তিনি। মার্ডার যারা করেছেন, সন্দেহজনকভাবে দিয়েছেন যাদের নাম, তারা কিন্তু বিন্দাস এখন বাড়িতে ঘোরাঘুরি করছে। তো আমাদের ইন্ডিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন, যেহেতু ওনারা বাইরের লোক, অন্য রাজ্যের লোক, তাদেরকে সহযোগিতা সাহায্য করার জন্য তাদের পাশে ইন্ডিয়ান হিউম্যান রাইটস আসাম স্টেট কমিটি দাঁড়িয়েছে, আইনিগতভাবে সহযোগিতা করবে এবং যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার পাবে না ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমরা সহযোগিতা করব। এই বাবা, আমার হাত জোর করে আমি আবেদন করি, আমার অনাথ 6 বছরের নাতি এবং আমার বৌমা 8 মাসের প্রেগনেন্ট, এদের দিকে দেখে, অন্তত আমার দিকে দেখে না হলো তার বাচ্চার দিকে দেখে, ওই পেটে যে বাচ্চা আছে তার দিকে ফলো করে, তার দিকে দেখে আমি এই বড় মাথা লোকগুলা, এই লোকগুলার কাছে আমার বিনীত অনুরোধ, করজোরে অনুরোধ, যেন আমাকে ন্যায় বিচারটা আমাকে পাইয়া দেয়। যারা দোষী তাদেরকে জেনে খুঁজে উপযুক্ত শাস্তির আওতায় এনে দেয়, এটাই আমার অনুরোধ। 2জন অ্যারেস্ট হয়েছিল না? দুইজন অ্যারেস্ট হয়েছিল প্রথমে। ওই 2জনকে অফিসার ছেড়ে দিয়েছিল। কেন ছেড়েছিল জানি না। আমি যখন জিজ্ঞেস করলাম যে স্যার কেন ছাড়লেন, তো বলছে 41-এর বলে ছেড়েছি। আমি তো মুখ্য সুখ্য মানুষ, 41 মানে তো আমি জানি না, বুঝলেন কিনা। আমি যখন জিজ্ঞেস করলাম স্যার 41 মানে কি, তো বলছে আমি যে কোনো মুহূর্তে ওরাকে আমি আনতে পারি আর কি, যে কোনো মুহূর্তে আমি ফোন করলে ওরা আসবে। এখন বুঝলেন 4 তারিখ থেকে আজকে সম্ভবত 19 তারিখ, বুঝলেন কিনা, এখন পর্যন্ত উনি ফোন করেছেন কি করেননি আমি এখন পর্যন্ত জানি না। এখন পর্যন্ত ওরাকে, বুঝলেন, ওরা বিন্দাস আপনার এলাকাতে, আপনার বাড়িতে এই 3জন বেলিবিরির, বুঝলেন কিনা, তাসির শেখ, বেলিবিরির জোহর শেখ, বেলিবিরির স্টাফ আবু শেখ, এরা দেশে, বুঝলেন, মানুষ যেরকম হজ করে এসে কোলাকুলি করে, এরকম কোলাকুলি করছে মানুষের সঙ্গে। জানি না কিভাবে ওরা কি সেটিং করেছে, কিভাবে কি করেছে, একমাত্র উপরওয়ালা জানে। জিরিঘাটে কমান্ডো ব্যাটালিয়ন মোতায়েন, পরিদর্শন এসপির।
জিরিঘাটে কমান্ডো ব্যাটালিয়ন মোতায়েন, পরিদর্শন এসপির। উত্তপ্ত পরিস্থিতি জিরিবামে। জাতিদাঙ্গা একের পর এক মৃত্যু ঘটে চলেছে, তার প্রভাব কাছাড় জেলায় যেন না পড়ে এবং কোনো ধরনের অশান্তি পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য কড়া নজরদারি রাখছে কাছাড় পুলিশ। অসম মণিপুর সীমান্তের জিরিঘাটে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সীমান্তে অসম পুলিশের একটি কমান্ডো ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে প্রতিদিন সীমান্ত এলাকা পরিদর্শন করেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা। সোমবার রাতেও এর কোনো ব্যতিক্রম হয়নি। দলবল নিয়ে পুলিশ সুপার সীমান্ত এলাকা জিরিঘাট পরিদর্শন করেন। আমাৰ চুবুৰীয়া ৰাজ্য জিৰিবাম জিলাত যি এক আইন শৃংখলাজনিত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈ আছে যোৱা কেইবাদিন ধৰি, তাৰে কাৰণে তাৰ পৰা যি তাত পোৱা পৰিস্থিতিৰ বাবে অসমত কাছাৰ জিলাত যাতে কোনো ধৰণৰ অপ্ৰীতিকৰ ঘটনা নঘটে আৰু আইন শৃংখলাজনিত পৰিস্থিতিৰ সৃষ্টি নহয়, তাৰ কাৰণে আমি সষ্টম হৈ আছোঁ। আমি সীমামূৰীয়া সামগ্ৰিকভাৱে যিটো অঞ্চল আছে গোটেই অঞ্চল জুৰি আমি পেট্ৰলিঙৰ ব্যৱস্থা কৰিছোঁ। আমাৰ পুলিচৰ টহলদাৰীৰ ব্যৱস্থা আছে। কমাণ্ডো ফ'ৰ্চেছ বৃহৎ পৰিমাণে নিয়োজিত হৈ আছে আৰু দিনে নিশাই 24 আৱাৰ্ছ আমাৰ আৰক্ষীৰ টহলদাৰীৰ ব্যৱস্থা ইয়াত চলি আছে। তাৰ লগতে জিৰি নদী আৰু বৰাক নদীত আমাৰ যি ৰিভাৰ লাইন পেট্ৰলিং সেইটো ৰেগুলাৰ চলি আছে, যাতে কোনো ধৰণৰ এই সময়ছোৱাৰ গইনা লৈ যাতে কোনো দুষ্কৃতিকাৰী বা অপশক্তি অসমলৈ সোমাই আহি যাতে কোনো অশান্তিৰ পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিব নোৱাৰে আৰু শান্তিপ্ৰিয় স্থানীয় ৰাইজৰ মাজত যাতে অশান্তি বীজ বিয়পাব নোৱাৰে, তাৰ কাৰণে আমি সষ্টম হৈ আছোঁ। আৰু এনেকুৱা কোনো অপশক্তিয়ে যদি আহি আমাৰ ইয়াত শান্তি বিঘ্ন কৰিবৰ কাৰণে চেষ্টা কৰে তাৰ প্ৰতি আমি সচেষ্ট হৈ আছোঁ আৰু কোনো ধৰণৰ এনেকুৱা অপচেষ্টা কৰিলে তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আৰু অসমৰ আৰক্ষী সঞ্চালক প্ৰধান ডাঙৰীয়াৰ কাৰা নিৰ্দেশ আছে যে কোনো ধৰণৰ আইন শৃংখলা পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিবলৈ যি অপশক্তি ইয়াত চেষ্টা কৰিব তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি বদ্ধপৰিকৰ আৰু তেওঁলোকক কোনো যাতে হাৰি যাব নোৱাৰে তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 139তম জন্ম মহোৎসব উদযাপিত হতে চলেছে শালগঙ্গা সৎসঙ্গ কেন্দ্র আগামী 23 ও 24 নভেম্বর। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহা মহোৎসব উদযাপিত হতে চলেছে শালগঙ্গা সৎসঙ্গ কেন্দ্রে আগামী 23 ও 24 নভেম্বর। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় অনুষ্ঠানের রূপরেখা। 23 নভেম্বর বেলা 2টায় শালগঙ্গা সৎসঙ্গ কেন্দ্রের পাশে থাকা উৎসবস্থলে হবে উদ্বোধন। এরপর বেলা 2:30টায় থাকবে মাতৃ সম্মেলন। 4:27 সমবেত বিনতি প্রার্থনা ও শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ। সন্ধে 5:30টায় থাকছে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার 24 নভেম্বর ব্রাহ্ম মুহূর্তে বেদমাঙ্গলিক অনুষ্ঠান, ভোরে উষা কীর্তন। সকাল 5:39 সমবেত বিনতি প্রার্থনা ও শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ। সকাল 8:30 সৎসঙ্গ ও নাম সংকীর্তন এবং সঙ্গীতানুষ্ঠান। বেলা 11টায় থাকছে ভান্ডারা। বেলা 2:30টায় রয়েছে আলোচনা সভা। বিষয় থাকছে শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন ও বাণী। বিকেল 4:27 সমবেত বিনতি প্রার্থনা ও শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ। সন্ধে 5:15 সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উৎসবের সমাপ্তি ঘোষণা। আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি ননী গোপাল দাস, প্রবীণ ঋত্বিক, সজল কান্তি দাস সহ নেপাল রায়, বিভু দত্ত, জগৎ পাবন পাল, সুব্রত পাল, অঞ্জন চক্রবর্তী, বনমালী দত্ত, বিমল রায় প্রমুখ। শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদার ঐশী প্রেরণায় আগামী 8 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ রবিবার 24 নভেম্বর 2024 ইংরাজি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম শুভ জন্ম মহোৎসব সৎসঙ্গ কেন্দ্র শালগঙ্গায় সাড়ম্বরে অনুষ্ঠিত হইবে। অনুষ্ঠানসূচি 7 অগ্রহায়ণ
1431 বঙ্গাব্দ 23শে নভেম্বর 2024 ইংরাজি শনিবার বিকেল 2টায় উৎসব উদ্বোধন, বিকাল 2:30-এ মাতৃ সম্মেলন, সন্ধ্যা 4:27 সমবেত বিনতি প্রার্থনা ও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে এবং পরম পূজ্যপাদ শ্রী অবিন দাদার ঐশী প্রেরণায় আগামী 8 অগ্রহায়ণ 2031 বাংলা রবিবার 24 নভেম্বর 2024 ইংরেজি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহামহোৎসব সৎসঙ্গ কেন্দ্র শালগঙ্গায় অনুষ্ঠিত হইবে এবং এই মহা পুণ্য অনুষ্ঠানে আমরা প্রত্যেকে সমবেত হইয়া আমরা পরম দয়ালের অমীয় আশিসে অভিদীপ্ত হই এবং সপরিবেশ সার্থক হইয়া উঠি, এই আশা আমি প্রত্যেকের কাছে রাখি। সবাই যেন সেই উৎসবে আসেন এবং উৎসবকে সার্বিক সর্বাঙ্গ সুন্দর করে তুলেন, আমি সবার কাছে এই প্রার্থনা করছি। সাংস্কৃতিক অনুষ্ঠান আছে নাকি? সাংস্কৃতিক অনুষ্ঠান আছে 24 তারিখে সন্ধ্যা, হ্যাঁ সন্ধ্যা 6টার থেকে শুরু হবে। ব্যান্ড আসবে, একতারা ব্যান্ড কলকাতা থেকে। তারপরে বিশিষ্ট শিল্পী আছে সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রী বিজয় সুরদীপ এবং শ্রীমতী হেমলতা চক্রবর্তী। প্রথমেই এইবার প্রথম উৎসব শালগঙ্গাতে শুরু হচ্ছে পরম পূজ্য আচার্যদেবের আশীর্বাদে। ধলাইয়ে ভিন্নধর্মী স্কুল শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টা, থানায় মামলা, আটক 2। ভিন্নধর্মী স্কুল শিক্ষিকার শ্লীলতাহানির ঘটনায় পালংঘাট জিপির পুনিরমুখ এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা যায়, সোমবার পল্লী উন্নয়ন বিদ্যানিকেতন নামের বেসরকারি স্কুলের শিক্ষিকা স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন। ওই সময় দুজন দুষ্কৃতিকারী শিক্ষিকার একাকিত্বের সুযোগ নিয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। পরে এ নিয়ে পালংঘাট আউটপোস্টে দুজন দুষ্কৃতিকারীকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন শিক্ষিকার পরিবারের লোকেরা। এজাহারের উপর ভিত্তিতে পালংঘাট আউটপোস্টের পুলিশ ওই দিন রাতেই দুজন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করতে সক্ষম হন। এদিকে মঙ্গলবার বাম অলরাউন্ড ডেভেলপমেন্ট নমশূদ্র সোসাইটির পক্ষ থেকে ধলাই থানায় একটি স্মারকপত্র দিয়ে উপযুক্ত শাস্তি দাবি করেন সংস্থার সভাপতি শ্যামবাবু রায় সহ অন্যান্যরা। দিবস আমাদের পুনিরমুখ গ্রামে পল্লী উন্নয়ন বিদ্যানিকেতনে প্রাইভেট স্কুলে চাকরি করা এক শিক্ষিকা, নাম সুস্মিতা বিশ্বাস, পিতা বিধানচন্দ্র বিশ্বাস, সাং রুকনি প্রথম খণ্ড। উনি স্কুলে চাকরি করেন, আমাদের পল্লী উন্নয়ন বিদ্যানিকেতনে চাকরি করেন। চাকরি করা অবস্থাতে উনি ছিলেন। ওই দিন ওনার পড়াশোনার কাজ শেষ করে, কার্যক্রম শেষ করে যখন বাড়ি যাওয়ার পথে তিনি রওনা করছেন, ঠিক সেই মুহূর্তে রাস্তার মধ্যে আসার সঙ্গে সঙ্গে রাস্তাতে দেখা যায় তিনি দাঁড়িয়েছেন, গাড়ির জন্য অপেক্ষা করছেন, গাড়ি আসছে না, গাড়ির জন্য অপেক্ষা করছেন। ঠিক সেই মুহূর্তে ওই জায়গাতে দুইটি দুষ্কৃতকারী ছেলে আসে। একটা নাম হলো মেহবুব লস্কর, পিতা নুরুল হক লস্কর, আর একটা ছেলের নাম হলো আবু সালে লস্কর, পিতা জলিলুদ্দিন লস্কর। তারা দুইজন আসে এবং আসার পর মেয়েটাকে মেহবুব লস্কর মেয়েটার গুপ্ত স্থানে হাত দেয় এবং জাপটাজাপটি করে ওনাকে, ওই শিক্ষিকাকে একদম মানে এতভাবে নোংরাভাবে ব্যবহার করেছে, যেটা আরো কিছু তর্কাতর্কি এবং গালাগালিও করেছে। তারপর ওর শ্লীলতাহানি করেছে। তার জন্য আমরা এত অঞ্চলের জনগণ সবাই মিলে ওর পাশে দাঁড়িয়েছি। আমরা চাই আজকের দিনে ওই দুইটা ছেলের উপরে কেস হয়েছে, ওদেরকে পাকড়াও করা হয়েছে, ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমাদের নমশূদ্র সমাজ উন্নয়ন সংস্থা বামদলাই থেকে এটা আমাদের দাবি যে এই ছেলে দুইটার যে উপযুক্ত, যে সবচেয়ে বেশি দোষী, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। সেই শাস্তির জন্য আমরা আসাম সরকারের সর্বস্তরের পুলিশ কর্মীদের কাছে আমরা বিনম্র আবেদন জানাচ্ছি। মণিপুরে হিংসাত্মক ঘটনা ও নিরীহদের হত্যার প্রতিবাদে সোনাইয়ে সরব হলেন মণিপুরী সম্প্রদায়ের মানুষেরা। একের পর এক হামলা, বাড়িতে ভাঙচুর, প্রাণ সংশয়ের 5টি এজাহার দায়ের করার পরও থানায় কোনো সুবিচার না পেয়ে এবার কাছাড়ের পুলিশ সুপারের কাছে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
হাজিরা বেগম বরভূঁইয়া মঙ্গলবার পুলিশ সুপার নোমাল মাহাত্তার সঙ্গে দেখা করে আশা কর্মী হাজিরা বেগম বরভূঁইয়া নির্যাতনের কাণ্ড কারখানা এক লিখিত আবেদনে তুলে ধরেন কিভাবে পরিকল্পিত আক্রমণের শিকার হয়ে অসহনীয় যন্ত্রণায় তাকে দিনরাত অতিবাহিত করতে হচ্ছে। প্রদত্ত স্মারকপত্রে তা উল্লেখ করা হয়েছে। হামলাকারী হিসেবে যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন আহাদ আহমেদ লস্কর, সাজ্জাদ আহমেদ লস্কর, আমিরুল হুজ্জাত লস্কর, নিজাম উদ্দিন লস্কর, মন্তাসির আলী লস্কর, খলিল আহমেদ লস্কর প্রমুখ। শিলচরে পুলিশ সুপারকে স্মারকপত্র প্রদান করার পর শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সাতকড়াকান্দি দ্বিতীয় খণ্ডের বাসিন্দা হাজিরা বেগম বরভূঁইয়া জানান, যে দেশের মধ্যে যতগুলি রাজ্য রয়েছে সেই রাজ্য থেকে কি মণিপুর অন্যত্র একটি অঙ্গরাজ্য? যদি মণিপুর ভারতের একটি অঙ্গরাজ্য হয়ে থাকে, এই বিগত 18 মাসে আমাদের ভারত সরকার কেন মণিপুরকে সেই বৈমাতৃসুলভ আচরণ করা হয়েছে, সেইখানে জাতি দাঙ্গায় জর্জরিত করিয়ে কেন উনি এইভাবে আমাদের প্রাণ আহুতিকে ওরা উপভোগ করছে? আজকে মানুষের জীবনের মূল্যায়ন, রাইট টু লাইফ, ভারতের সংবিধানে আর্টিকেল নম্বর 21 এবং আর্টিকেল নম্বর 14 বলছে যে মানুষ বেঁচে থাকার জন্য ইচ্ছা মতো তাদের মৌলিক অধিকার সেই সংবিধান যদি দিয়ে থাকে, এই যে 8 মাসের একটি শিশু এবং 60 বছরের যে মহিলা তাদের প্রাণ যে কেড়ে নিল, তাদেরকে যেভাবে হত্যা করা হলো, সেই বিচার কি আমরা পাবো না? আমাদের প্রশ্ন আজকে এই কোঅর্ডিনেশন কমিটি অন ক্রাইসিস অফ মেইতেই এন্ড মণিপুরি আহ্বানে যে ডাক দিয়ে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে মা বোনেরা এসেছে, তাদের প্রাণে তাদের মনে যে দুঃখ কষ্ট, সেইটার জবাব একটাই যে আমরা ন্যায় চাই, আমরা জাস্টিস চাই, এবং যাদের প্রাণ কেড়ে নিয়েছে তাদের হত্যাকারীরা কারা তাদেরকে শাস্তি দেওয়া হোক, ভারত সরকার অতি সত্বর দেওয়া হোক। অর্গানাইজেশনের পক্ষ থেকে এইটাই অনুরোধ করব, বর্তমানে আমাদের বরাক উপত্যকার এই যে জিরিবামের সংলগ্ন এলাকাগুলোতে যে ধরনের আতঙ্কের একটা ভাব সবার কাছে এসেছে, এগুলা যেন এই আতঙ্কটা কিভাবে সমর্থন না করে এই আতঙ্কটা কিভাবে সমাধান করা যায়, এটা প্রশাসনের পক্ষ থেকে করানোর জন্য। মণিপুরে কুকি জঙ্গিদের বর্বরতার বিরুদ্ধে ছাত্র সংগঠনের মোমবাতি মিছিল পাথারকান্দিতে। মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি অব্যাহত। গত কদিন ধরে মণিপুর ও জিরিবামে নৃশংস ঘটনাবলীর বিরুদ্ধে মঙ্গলবার এক মোমবাতি মিছিল বের করে সারা আসাম মণিপুরি ছাত্র সংগঠন। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে অভিযুক্তদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে জোরালো শাস্তির দাবি জানান। সন্ধ্যায় অজস্র মণিপুরি পুরুষ ও মহিলাদের উপস্থিতিতে মোমবাতি মিছিলটি পাথারকান্দি হাসপাতাল রোডের সৈনিক ক্লাবের সম্মুখ থেকে শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে ফের এখানে এসে শেষ হয়। এতে মোমবাতি জ্বালিয়ে নিহতদের আত্মার সদ্গতি কামনা করে 2 মিনিট নীরবতা পালন করেন ছাত্র সংগঠনের কর্মকর্তারা। এতে ছাত্র সংগঠনের পক্ষ থেকে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেন উপসভাপতি বীর সিংহ, সংগঠনের জেলা সভাপতি লৈতেনজাম জয়মানি, সম্পাদক রবীন নগঙ্গাম, বিশ্বজিৎ সিংহ, শ্যামল সিংহ প্রমুখ। हमारे मणिपुरी सोसाइटी के जितने भी CSOs ऑर्गेनाइजेशंस और लीड बाय द ऑल असम मणिपुरी स्टूडेंट यूनियन के द्वारा ये रैली उन लोगों के लिए हम लोग जो सैडनेस है वो प्रकाश करने के लिए हम लोगों ने ये रैली ऑर्गेनाइज किया है। रिसेंटली जो मणिपुर के जिरी में रिलीफ कैंप से 6 लोगों को 3 महिलाओं को और 3 बच्चों के साथ किडनैप करके अपने अंडर में कुछ दिन रखने के बाद उसका डेड बॉडी को ब्रूटली मर्डर करने के बाद हमारे बराक नदी में पाया गया उन लोगों का बॉडी। उस चीज़ को लेकर ये जो इंसिडेंट हुआ है ये बहुत ही क्या बोले इसको हम मानेंगे एक टेररिस्ट आउटफिट के द्वारा किया गया और ये काम है। तो हम लोग इस चीज़ को बहुत ही मतलब
कंडेम करते हैं इस चीज़ को, और हम चाहते हैं कि किसी की बहन बेटी या माँ या किसी के भाई के साथ ये सब ना हो। और जिन लोगों ने भी जिन जिन इंडिविजुअल्स ने जिन जिन तुम्हारे ऑर्गेनाइजेशंस या फिर कोई भी मिलिटेंट्स आउटफिट हो जिसने भी ये किया है, हम चाहते हैं, सरकार से अनुरोध करते हैं कि ये जो ऑर्गेनाइजेशन है जिसके द्वारा इतना मतलब घिनौनी काम किया गया है, उनको टेररिस्ट आउटफिट डिक्लेयर कर दिया जाए हमारे सेंट्रल गवर्नमेंट के द्वारा। একের পর এক হামলা, শারীরিক ও মানসিক নির্যাতন, বাড়িতে ভাঙচুর, থানায় কোনো বিচার মেলেনি। এই অভিযোগ এনে পুলিশ সুপারের কাছে প্রতিকার চাইলেন ভুক্তভোগী আশাকর্মী হাজিরা বেগম বরভুইয়া। একের পর এক হামলা, বাড়িতে ভাঙচুর, প্রাণ সংশয়ের 5টি এজাহার দায়ের করার পরও থানায় কোনো সুবিচার না পেয়ে এবার কাছাড়ের পুলিশ সুপারের কাছে প্রতিকার চাইলেন ভুক্তভোগী হাজিরা বেগম বরভুইয়া। মঙ্গলবার পুলিশ সুপার নোমাল মাহাত্তার সঙ্গে দেখা করে আশাকর্মী হাজিরা বেগম বরভুইয়া নির্যাতনের কাণ্ড কারখানা এক লিখিত আবেদনে তুলে ধরেন। কিভাবে পরিকল্পিত আক্রমণের শিকার হয়ে অসহনীয় যন্ত্রণায় তাকে দিনরাত অতিবাহিত করতে হচ্ছে। প্রদত্ত স্মারকপত্রে তা উল্লেখ করা হয়েছে। হামলাকারী হিসেবে যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন আহাদ আহমেদ লস্কর, সাজ্জাদ আহমেদ লস্কর, আমিরুল হুজ্জাত লস্কর, নিজাম উদ্দিন লস্কর, মন্তেসির আলী লস্কর, খলিল আহমেদ লস্কর প্রমুখ। শিলচরের পুলিশ সুপারকে স্মারকপত্র প্রদান করার পর শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সাতকড়াকান্দি 2য় খণ্ডের বাসিন্দা হাজিরা বেগম বরভুইয়া জানান, নিকটে একটা মেমোরেন্ডাম দিয়ে আমরা আইছি যে আমার বাড়িতে একটা গন্ডগোল চলে কয়েক বছর থেকে বা গত বছর থেকে বেশি এটা চলে, হামলাটা চলে। তো এই হামলাটার পর যেদিন তারা হামলা করছে আমি সোনাই থানাত নিয়ে মানে এফআইআর দাখিল করছি। মানে ফার্স্টটা এফআইআর দাখিল করি আসছি। এখন পর্যন্ত কোনো এফআইআরের কোনো কিছু ব্যবস্থা তারা নিছে না, বা একটা দিন তারা মানে ফিল্ডও হয়েছে না যে আমার বাড়িগুলো যে আমার বিপক্ষর মানুষের যে বাঙ্গারুঙ্গা করছে, বেড়াগুড়া ভাঙছে, আমার বাড়িতে হামলা চালাইছে, আমার বাচ্চার উপরে হামলা চালাইছে। সোনাই থানাত এফআইআর দেওয়ার পরে একজন অফিসারও আইয়া কোনো ধরনের সহায়তা আমার পাইছি না আমি, বা আমার এফআইআরগুলো তারা অ্যাকসেপ্টও করছে না, এগুলো কোনো রেজিস্ট্রেশন হয়েছে না। যদি তারা এগুলো করতো তখন তো ফিল্ডও আইল। তো আজকে এটা আমি অপেক্ষা করিয়া লাস্ট আমার হামলাটা হয়েছে 16/10/2024। সেই দিন আমার ডিউটির দিন আসলো। এই ডিউটির দিন থাকা অবস্থায় তারা মানে এটা মানছে না, এই হামলাটা চালাইছে। আমার মানে প্রতিবেশী একদল দুষ্কৃতী লোক আছে যে আমার বাড়িঘর ভাঙ্গিয়া তারা রাস্তাটা বানাইতো গাড়িগুড়া চালার, বেড়াগুড়া সম্পূর্ণ ভাঙ্গিয়া একদম সম্পূর্ণ বাড়ি একদম খোলা করে দিচ্ছে। এটা মানে 30-40 জনের একটা দলে গেলাম, সম্পূর্ণ বাড়ির মানুষ। এগুলা নাম হইল আহাদ আহমেদ লস্কর, সাজ্জাদ আহমেদ লস্কর, আমিরুল হুজাত লস্কর, নিজামুদ্দিন লস্কর, কবির আলী লস্কর, মন্তসির আলী লস্কর, খলিল আহমেদ লস্কর, শাহানুর আলম লস্কর, দুলাল, আরও তার অন্যান্য যা মহিলা যারাও আছে এরাও আইয়া মানে ফিল্ডও আইয়া হামলাটা চালাইছে, হামলাটা করে, সবাই হামলা করে। তখন 16/10 লাস্ট যে সময় হামলাটা করছে তারা আইয়া, আমি তখন এফআইআর নিয়ে আমি সোনাই থানাত দাখিল করছি, সোনাই থানাত নিয়ে দিছি। দেওয়ার পরে আমার বাচ্চারে সোনাই থানার ইনচার্জ অফিসারে কইছেন আমার বাচ্চাগুলা বেলে বাইর করছি এখানে একটা হামলা আমি করা লাগে, কিন্তু এরকম কোনো কথা নাই, আমি ডিউটিত। তখন আমার বাচ্চা যদি সে কেন আমার বাড়িতে কাজ করা যদি সে একটা মানে বেড়া টুমা লইয়া যায়, বাইর হইয়া যায়, তখন তো এটা অন্য পার্টিকে তো হামলা করার কথা না, কারণ এখানে তার কোনো জমি জায়গা কিচ্ছু নেই। যদি মানে দ্বিতীয় পক্ষর বা আমার এগেনস্ট পার্টির কোনো জমি জায়গা থাকিয়ে থাকে, আমি চ্যালেঞ্জ মারি এটা তারা উপযুক্ত একটা জায়গায় গিয়ে আমার উপরে কেসটা হরক, সার্কুল অফিসার আছেন, ডিসি আছেন, কোর্ট আছে, আইন আছে, যদি তারার কোনো এই ধরনের কোনো সমস্যা থাকিয়ে থাকে আমার সঙ্গে, আমি চ্যালেঞ্জ মারি আপনার মারফতে তারা উপযুক্ত একটা জায়গায় গিয়ে আমার উপরে একটা কেস দায়ের করো। দিন ওসি যে সময় 17 ইংরেজি আমার যে অত্যাচার করছে, এটা লিগাল করছে কি ইনলিগাল করছে, এটা আমি ডিজিপি পর্যন্ত আমার সিটি মারা আছে। এই সিটিটা দেখুন, আমি গত বছর ডিজিপি পর্যন্ত আমি সিটিটা দিয়া দিছি। যখন এসপিটিটা মানে ফাইনাল অন না, আপনারা দেখিলেন সিটি, আমি এটা সিটিটা গত বছর নভেম্বর মাসও আমি ডিজিপি পর্যন্ত সিটি মানে মারছি, শাহাবুদ্দিন ওসি আমার যে মানে অত্যাচারটা করছে আমার উপরে, আমার বাবার উপরে, কেন অত্যাচারটা হে করলো। আমি লিগাল নি ইনলিগাল নি একজন অফিসারে প্রথমে মানে বুঝতে লাগে জিনিসটা কি, এরপরে আমি যদি অন্যায় কোনো কিছু করি, আইনত কোনো কিছু অন্যায় করি, তখন আমার উপরে হে একটা অ্যাকশন নিত। হ্যাঁ, বা আমি একজন মহিলা হিসাবে তো আমার হাতে একটা তারা তার সাহায্য করতো। আমি কি 60-70 জন মানুষকে কি আমি মারমু, বা আমার ছোটো ছোটো বাচ্চাগুলো কি এরারে মারতে পারবো? শুনাই তানার এরা কইন আমার এরা বেলে বাড়ি হেরারে মারে। যে অত্যাচার চালাইছেন বাড়িত, যে 16/10 যে বেড়াগুলা ভাঙিছেন তছনছ করছেন,
তারা আতত সম্পূর্ণ খাটিয়ে একদম মানে একদম রক্ত লাল তারা নিজের ওই যে হামলাটা করছেন যে এই লাল লাল এটা লিয়া তারা শোনাই তানা গিয়া ডাকি লইছে আমার ছোটো ছোটো বাচ্চা 15-20 জন 25 জন মানুষে হামলা করার এরা কি মোকাবিলা করতে পারবো এরা যদি মোকাবিলা করার উপযুক্ত থাকতো আমার বাড়ি ভাঙ্গা তারা তছনছ করতে পারলো নিশ্চয়ই এখানে তারা একটা মানে একটা প্রতিরোধ একটা ক্ষমতা দেখাইল প্রতিরোধ ক্ষমতা দেখাইল বাচ্চারা দিছে আমার বাচ্চারা তখন অফিসারে কইছে এটা বেলে তারা গিয়া কইছে তারা আমার বাচ্চাগুলা মারিয়া তারা রক্ত বের ফেলেছে আজকে এসপি তো আমি মেমোরেন্ডাম দেওয়ার পরে তারা সঙ্গে আসলা আশ্বাস দিছেন এটা মানে একটা বিহিত ব্যবস্থা তাই নিবা আমি কিন্তু আসাম সরকারের মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানাই আর যাতে এই ডিপার্টমেন্টটা সম্বন্ধে মানে একটু তাই মানে ব্যবস্থা নেই যাতে আমরা পাবলিক যাহাতে কোনো নিরাপদ থাকি এই ডিপার্টমেন্টের মানুষের তরফ থাকি রাজ্য পুলিশ প্রধানের তরফে সিভিল সার্ভিস প্রত্যাশীদের জন্য মূল্যবান বইপত্র প্রেরণ রাধা মাধব কলেজ কর্তৃপক্ষের হাতে সমঝে দিলেন কাছাড়ের পুলিশ সুপার রাজ্যের পুলিশ প্রধান জিপি সিং এর তরফে সিভিল সার্ভিস প্রত্যাশীদের জন্য পাঠানো কিছু মূল্যবান বই রাধা মাধব কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন কাছাড়ের পুলিশ অধীক্ষক নোমাল মাহাত্তা ও অতিরিক্ত পুলিশ অধীক্ষক সুব্রত সেন মঙ্গলবার কাছাড় পুলিশের এই দুই ঊর্ধ্বতন কর্তা রাধা মাধব কলেজে এসে কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় ও কলেজ লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরীর হাতে বইগুলি তুলে দিলেন এদিন কলেজের অবকাঠামো উন্নয়ন সহ কলেজ লাইব্রেরি বিভিন্ন ডিপার্টমেন্ট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এসপি ও এডিশনাল এসপি এদিন কলেজ লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরী বলেন পুলিশ অধীক্ষক আমাদের কলেজের জন্য যে মূল্যবান বই দিয়ে গেলেন সেগুলি পড়ে ছাত্রছাত্রীরা অনেকাংশে উপকৃত হবে আজকে আমাদের কলেজে ডিরেক্টর জেনারেল অফ পুলিশের একটা ভালো ইনিশিয়েটিভ যারা ওরা নিয়েছেন আজকে আমাদের কলেজে এসেছিলেন এসপি স্যার শ্রী নোমাল মাহাত্তা স্যার এবং এডিশনাল এসপি স্যার যারা আজকে এসে আমাদের কলেজে খুব ভালো কয়েকটা সিভিল সার্ভিস এক্সপিরিয়েন্সদের জন্য বই ডোনেট করে গেছেন তো আমরা আমাদের কলেজের লাইব্রেরিতে এই বইগুলোকে রাখবো আর আমি মনে করি এগুলো আমাদের খুব ভ্যালুয়েবল একটা কালেকশন আমাদের কেরিয়ার কাউন্সিলিংয়ের একটা কালেকশন আছে আমাদের লাইব্রেরিতে তো এই বইগুলো আমাদের কালেকশনের জন্য খুব একটা কাজের খুব একটা লাভ হবে স্টুডেন্টরা খুব উপকৃত হবে বিশেষ করে যারা সিভিল সার্ভিস পরীক্ষা দেবে এরকম যাদের প্ল্যান আছে তো আমি কলেজের পক্ষ থেকে প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে এবং আমাদের কলেজ লাইব্রেরির পক্ষ থেকে আমি নোমাল মাহাত্তা স্যারকে এবং এডিশনাল এসপি স্যার যে এসেছিলেন ওরা দুজনকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে আজকে ভালো একটা উদ্যোগ ওরা নিয়েছেন আমাদের কলেজে আজকে এই বইগুলো এসে ওরা ডোনেট করে গেছে দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর আরও একবার নমস্কার স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে সাথে রয়েছে বিধি দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর শিলচর শ্রী শ্রী শ্যামানন্দ বাবা আশ্রমের পরম পূজনীয় কর্তা বাবার দেহত্যাগ হাজার হাজার ভক্তের উপস্থিতিতে শ্রী শ্রী শ্যামানন্দ বাবার পাশেই সমাধিস্থ কর্তা বাবা গৌরবময় ইতিহাস সাধারণ মানুষের ইচ্ছা ও কবিগুরুর স্বপ্নকে সম্মান জানিয়ে করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি জেলা হিসেবে নামকরণের অনুমতি বিড়ি ব্যবসায়ী রাহুল শেখ হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পিতা নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে জিরিঘাটে কমান্ডো ব্যাটালিয়ন মোতায়েন পরিদর্শন পুলিশ সুপার নোমাল মাহাত্তা আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই ধন্যবাদ।